আমরা তো প্রতিদিন স্কুল আর বাড়ি করেই সময় নষ্ট করছি। নতুন কিছু করা দরকার। এভাবে আর কতদিন ঘোরাফেরা করে দিন কাটাবো? আমাদের কিছু একটা করা দরকার। তুই কিসের কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু খুলে বলতো। জানিস তো আমি বরাবরই একটু কম বুঝি। আমি জানি এই অল্প বয়সে কেউ পরিবারকে সাহায্য করার কথা ভাবে না, কিন্তু আমার মন মানছে না। বাবা মার উপর অনেক চাপ পড়ে যায়। আমাদের পক্ষে যদি নিজেদের খরচ চালানো সম্ভব হতো তাহলে সেটা অনেক কিছু। হ্যাঁ, আমাদের পরিবারকে সাহায্য করা উচিত। বাবা তো খেতে সারা দিন ঘাম ছড়ান, মাও সারাদিন কত কষ্ট করে। আমরা যদি এবার থেকেই চিন্তা না করি তাহলে তো হয় না। কিন্তু কি করা যায়? টাকা তো নেই আমাদের হাতে। যেটাই করতে চাই টাকা সবার আগে দরকার রে। কিভাবে কি করব বলতো? চল আজ বাড়ি গিয়ে বাবা মায়ের সাথে কথা বলে দেখি কি বলে। আমি এবার বদ্ধপরিকর। আমাদের এবার কিছু না কিছু করতেই হবে। আমাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। তাহলে আমরা বাসায় গিয়ে দেখি কিছু করা যায় কিনা। আমরাও চাই আমাদের পরিবারের পাশে দাঁড়াতে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে আমাদের মতন মধ্যবিত্ত গ্রামের মানুষের পরিবারের পাশে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই। আমিও তোর সাথে একমত। আমিও তোদের সাথে একমত। বাবা মায়ের একমাত্র ছেলে আমি, কিন্তু বাবা মায়ের মুখের দিকে তাকালে আমার খুব কষ্ট হয়। আমি কিছুতেই শান্ত থাকতে পারি না, কিন্তু আমি কিছুতেই বলি না। যখন তোরা নিজেরাই কথা বললি তখন বুঝতে পারলাম তোরাও তাহলে আমার মতোই চিন্তা করছিস। চল তাহলে আজ বাসায় গিয়ে কিছু একটা ঠিক করে ফেলি। বাজারে কিছু বিক্রি করতে হলে কিন্তু মূলধন চাই। মূলধন ছাড়া কোনো কিছুই সম্ভব না রে মা। জগৎটা বড়ই অদ্ভুত রে, জগৎটা বড়ই অদ্ভুত। আমি বুঝতে পেরেছি মা বাবা, আর এর জন্যই আমি আপনাদের সাহায্যের জন্য কিছু করতে চাচ্ছি। কিন্তু আমি তো অনেক ছোট। যা কিছু করি আগে আপনাদের থেকে ভালো মন্দ বুঝে তারপর এগোবো। আপনারা যেটা ভালো মনে করবেন আমি সেটাই করব, কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাহায্য করা। তোমার সৎ উদ্দেশ্যের কথা আমরা বুঝতে পেরেছি মা, আর বুঝতে পেরেছি বলেই তোমাকে বোঝাতে চাচ্ছি যে আমাদের পক্ষে কোনো জায়গায় খাটানোর মতো কোনো টাকা নেই। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমরা তো নিতান্তই গরিব। তোমার বাবা হাল চাষ করে যেটুকু পায় তাই দিয়ে কোনো রকম চলি। আমাদের চলাচল বা বাইরের দিক থেকে হয়তো সবাই ভাবে আমরা মধ্যবিত্ত, কারণ আমাদের আত্মসম্মান বোধ রয়েছে। কিন্তু এই কথাই সত্য, আমরা নিতান্তই গরিব। তোমার মা যেটা বলল সেটাই সত্য মা। ছোট থেকেই তোমাকে বলে আসছি আমরা মধ্যবিত্ত, যাতে তোমার মনে কখনো কোনো কষ্ট না থাকে। তোমার কখনো এই ভেবে কষ্ট না হয় আমরা তো গরিব। কিন্তু এখন তুমি নিজের ভালো মন্দ বোঝার মতো বয়সী হয়েছ, নিজের পরিবারের পাশে দাঁড়াতে চাও, তাই আজ সবটা তোমাকে খুলে বললাম মা। মনে কষ্ট রেখো না আমরা গরিব বলে। এটা কোনো কথা বললেন বাবা মা? আমি কেন কষ্ট পাবো? আমি গরিব তাতে কি হয়েছে? আমরা সবাই মানুষ। আপনাদের মতন মা বাবা আমার আছে। হয়তো আমি টাকার দিক থেকে গরিব হতে পারি, কিন্তু মানুষ হিসেবে আমি অনেক ধনী। মেয়েও তো দেখছি বাবার মতন কথা শিখে গিয়েছে। শুধু মুখে কথা বলি, কথা কম বলে কাজ কর গিয়ে মা। যাতে কাজ হবে সেটাই করো সব সময়। নিজের ওপর ভরসা রেখো, একদিন নিশ্চয়ই পারবে। বুদ্ধি দিয়ে কাজ করতে হয় বাবা। তোমাদের বয়সে আমি মাছ ধরতে শিখি। যে কাজই করো না কেন এমন কাজ করবে যেটা করলে বা শিখলে তুমি সফল হবে। যে কাজ করে বা শিখে কোনো লাভ নেই সে কাজ করতে যেও না, শুধু শুধুই সময় নষ্ট হবে। ওরা ছোট মানুষ, ওরা কি আর ওসব পারবে? সব কাজ করতেই তো টাকা লাগে। ওরা সেটা কোথা থেকে পাবে? মা, এজন্যই আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে এসেছি। আমরা চাই আমাদের পরিবারের পাশে দাঁড়াতে, কিছু একটা করে পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। কিন্তু যাই করতে যাই তাতেই টাকা লাগে। টাকা ছাড়া কি কোনো কিছুই করা যায় না? না বাবা, টাকা ছাড়া আজকাল কিছুই সম্ভব না রে বাবা। টাকা ছাড়া যে কাজ সম্ভব সেটা খুব কষ্টের হয়। যেমন এই যে আমি মাছ ধরে বিক্রি করতাম। আমি তো আর তোমার মতন স্কুলে পড়তাম না, তাই সহজেই এই কাজটা করতে পেরেছি। বাবা, যেটাই করো ভেবে চিন্তে করো, কেমন? বাবা, আমাদের কি কোনো বুদ্ধি দিতে পারেন? আমাদের কি করা উচিত? কিভাবে আমরা শুরু করতে পারি? কোন ভাবে কাজ করে এগুলে আমাদের কোনো ভয় থাকবে না? বাবা, আমি স্কুলে না যাওয়া মানুষ, সারাদিন মাছ নিয়ে পড়ে থাকি। আমার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসবে? আর আমি তোমাকে এত বুদ্ধি কোথা থেকে দেব বলো তো বাবা? বাবা,
তুমি যে আমাদের জন্য এতটা ভেবেছো, এটাই আমাদের জন্য অনেক কিছু। তুমি এমন কোনো কাজ করো না যাতে তোমাদের বিপদ হয়। না মা, না বাবা, আমরা এমন কোনো কাজই করব না যেটাতে বিপদ হয়। আমরা এমন কোনো কাজে হাতই দেব না যাতে কারো কোনো ক্ষতি হয়। চাঁদ মামা, একটা উপায় বলে দাও না। কি করব, কোথা থেকে শুরু করব? আমার মাথায় তো কিছুই আসছে না। অল্প খরচে লাভ, অল্প খরচে লাভ কি হতে পারে? কোন জায়গা দিয়ে শুরু করলে আমাদের লাভ হবে, খরচ হবে না? কিভাবেই বুদ্ধি পেতে পারি আমরা? কোথাও দিয়ে তো এই বুদ্ধিটা। আরে, মাছের কাঁটাও তো বিক্রি হয়, আমাদেরও কিছু হোক। আমাদের মাথায় কেন কোনো বুদ্ধি আসছে না? এইটুকুনি মাথা, আবার বুদ্ধি আসবে কোত্থেকে? আর ভালো লাগছে না, ঘুম এসে গেল চোখে। চল আজ বাজারে ঘুরে আসি, দেখি কি করা যায়। দেখি বাজারে গিয়ে কোনো বুদ্ধি মাথায় খেলে কিনা। সারাক্ষণ কত বুদ্ধি নিয়ে ঘুরি, মানুষকে ফ্রিতে বুদ্ধি দেই, কিন্তু এখন নিজেদের কাজেরই কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছি না। একদম ঠিক বলেছিস, মনে হয় আমার মাথায় কোনো বুদ্ধি নেই। হ্যাঁ চল, নুরু মিয়ার দোকানে গিয়ে জেনে আসি কোথায় কি হচ্ছে আজকাল। আমি ওদিকটা দিয়ে আসলাম, খুব জিনিসপত্রের দাম বেড়েছে, সবাই সেটা নিয়ে বলাবলি করছিল। আজকাল কেউ একটু সিঙ্গারা সমোচা কিনে খাবে তাও পারছে না। আটা, ময়দা, পেঁয়াজ, কাঁচামরিচের বড্ড দাম বেড়েছে, সবাই সেটা নিয়ে খুব চিন্তায় আছে। এই দেখো আমার দোকানে ভিড়, এইটারই কয় এক সাইডে ব্যবসা। দেখলি এদিকে আরো দোকান আছে, কিন্তু ভিড় নাই, কোনো মানুষ নাই, সব মানুষ শুধু এই হানেই উপচা পড়ছে। এক কাজ করি, চল আমরাও চপ বিক্রি করি, কিন্তু আলুর তো অনেক দাম, তার মধ্যে আবার পেঁয়াজও দিতে হবে, সেটাও তো অনেক দামি। কি যে করি! ওই দেখ, কচুরি পানার ফুল, সেটা দিয়ে বড়া বানানো যায় না? কেন যাবে না? একবার চেষ্টা করি, দেখি না কি হয়। তোদের মাথা কি খারাপ হয়ে গেল নাকি? কচুরি পানার ফুলের আবার বড়া হয় নাকি রে? কচুরি পানার ফুল কখনো কোনো কাজে আসে আমি জানতামই না। এগুলো দেখতেই শুধু সুন্দর লাগে। একবার চেষ্টা করতে দোষ কি বল? আমি যখন ছোট তখন আমার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, আমার মামি এমন একটা চপ খাইয়েছিল, খুব সুস্বাদু ছিল। কই, আমার তো কিছু হয়নি। মামি অবশ্যই আগেও পরে ওই চপটা বানিয়েছিলেন। যদি কোনো ক্ষতি হতো তাহলে তো তাদের আর আমাদেরও হতো, তাই কিনা বল? সেটা তুই ঠিকই বলেছিস রে রিনা, যদি কোনো ক্ষতি হতো তাহলে তো তাদেরও হতো। থাক রে, আমরা এবার কচুরি পানার চপ দিয়ে শুরু করি, কি বলিস তোরা? না, আগে চল এবার আমরা সোহেলদের বাড়ি গিয়ে একবার পরীক্ষা করে নিই, তাহলে আর আমাদের মনে কোনো ভয় থাকবে না। আমরা খুব সহজেই এটা দিয়ে আমাদের কাজ শুরু করতে পারবো। তোমরা আমাকে যখন দায়িত্ব দিলে, আমি একটু পরেই সব ঠিক করে দিচ্ছি, তার আগে আমাকে সব গুছিয়ে দাও। তোমরা কি এভাবে সব বানাতে চাচ্ছ? যেভাবে করবে, এই ফুল তোমাদের লবণ দিয়ে প্রায় 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলে এর মধ্যে কোনো পোকামাকড় বা বিষাক্ত কিছু থাকলে সেটা মরে যাবে। জি কাকিমা, আমরা সেটাই করব, যেটা আপনারা বড়রা আমাদের শিখিয়ে দেবেন। আমাদের থেকে আপনারা এ ব্যাপারে খুব ভালো বুঝেন, তাই তো আমরা এটা বুদ্ধির জন্য আপনার কাছেই ছুটে এসেছি। মা, তাহলে শুরু করে দাও। একটা একটা করে ঠিক 6 পিস চপ ভেজে দাও, আমরা সবাই 1 পিস করে খেয়ে দেখি কেমন হয়েছে। স্যার, একবার একটু খেয়ে দেখুন না এবং আমাদের বলুন এটা খেতে কেমন হয়েছে। আপনার কথাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হবে। স্যার, আমরা আজ 3 দিন যাবত এসব নিয়ে ভাবছি, আপনার কাছে যাওয়ার কথাও ভেবেছি, কিন্তু বারবার পিছিয়ে পড়েছি। আপনি দয়া করে আমাদের বলুন আমাদের কি করা উচিত। তোমরা আমাকে আগে বললে আমি তোমাদের অনেক ধরনের আইডিয়া দিতে পারতাম, আর এটা তো খুব ভালো সিদ্ধান্ত। তোমরা তোমাদের পরিবারের পাশে দাঁড়াতে চাচ্ছ, আমি তোমাদের পাশে আছি। যে কোনো ধরনের সাহায্য তোমরা আমার কাছ থেকে পাবে। ভালো কাজের পাশে আমি সব সময় থাকি। স্যার, এই নিন, এবার খেয়ে দেখুন কেমন হয়েছে বলুন। আপনার মতামত হবে আমাদের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত।
এটা তোমরা কি বানিয়েছ? এত সুস্বাদু খাবার আগে কখনোই খাইনি জীবনে। এ তো খুব মজাদার চপ। আমি আলুর চপ, সিঙ্গারা এসব খেতে পারি না, খেলে আমার পেট চলে, কিন্তু এটা খেয়ে তো তেমন কিছুই মনে হচ্ছে না। স্যার, এটা কচুরি পানা চপ। আমরা একটু আগে সবাই খেয়েছি। যখন দেখলাম আমাদের কোনো সমস্যা হয়নি, তখনই আপনাকে একবার দেখালাম। আপনার কেমন লাগলো স্যার? খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু। তোমরা এটা নিয়েই মাঠে নেমে পড়ো। খুব সুস্বাদু খাবার হবে এবং সবাই এটা পছন্দ করবে। আর এটাই মনে হচ্ছে কিছু উপকারী জিনিসও রয়েছে। অনেক আগে একটা বইতে আমি পড়েছিলাম, কচুরি পানার ফুলে শরীরের টেক চর্বি কমায়। এটা উপকারীও বটে। আমি এখন থেকেই শুরু করে দিচ্ছি। আমি চপ ভাজতে শুরু করেছি। সোহেল, তুই টাকা নিবি, কারণ তুই হিসেবে পাকা। আর মিঠু, তুই কে কয়টা চপ চায় তাকে সেটা দিবি। আর এতে আমাদের তিনজনের সমান কাজ করা হবে। কি বলছিস? কিন্তু আমার ভয় করে। সবাই আমাদের এই কাজটি পছন্দ করবে তো? আমরা এত কষ্ট করে সবকিছু জোগাড় করেছি, যদি কেউ ভালোভাবে না নেয়? একদম ভাবিস না, যেটা হবে ভালোর জন্যই হবে। আমরা সবাই এত কষ্ট করেছি, আমাদের কষ্টের ফল আমরা নিশ্চয়ই পাবো, দেখিস। আর এই খাবারটি কারো পছন্দ না হয়ে যাবে কোথায়? সবার পছন্দ হবে। একদম ঠিক কথা বলেছিস রে। আমরা আমাদের কাজে অটল থাকবো, আর সব ভালো কাজ সব সময় সুফল হয়। আমাদের এই কাজের পেছনে লুকিয়ে আছে অনেকগুলো ভালো উদ্দেশ্য, সুতরাং আমরা সফল হবই। আমাকে 10 পিস চপ দেবে। চপগুলো অত্যন্ত সুস্বাদু দেখাচ্ছে, খেতেও নিশ্চয়ই খুব মজা হবে। এত মজার জিনিস কখনো খাই নাই। এ আবার কি দিয়ে তৈরি? এমন জিনিস তো বাপের জন্মে চোখে দেখি নাই। মা, দেখো কত মজাদার চপ। তুমিও তো কখনোই রান্না করে খাওয়াও নাই এমন মজাদার চপ। আজকে অনেকগুলো চপ কিনবো মা। আজ আমি পেট ভইরা সেইগুলান খামু। এইগুলান খাইতেও মজা, দামেও সস্তা, সব মিলাইয়া খুব ভালো একটা ব্যাপার হইল। সবাই কি বলো? এনাদের দোকান ভাঙতে হবে। কচুরি পানা বিষাক্ত বলবে সবাইকে, কেমন? সেটা না হলে আমাদের ব্যবসা উঠবে না, অনেক সময় লেগে যাবে। আপনারা সবাই শুনুন, এইগুলান কচুরি বানার চপ, আর কচুরি বানা সবসময় অনেক বিষাক্ত। এটা খাইলে অনেক ধরনের অসুখ হইতে পারে আপনাদের সবার মাঝে, বুঝলেন? দয়া কইরা এই সব খাবার কেউ খাবেন না। এইগুলান খাওয়া কি ঠিক হইব? আসলেও তো এটা খাইলে তো আমাদের সবারই ক্ষতি। আমরা তো এর আগে কোনোদিন শুনিই নাই কচুরি বানা দিয়ে কেউ চপ বানায়। আসলেও তো ছোটবেলায় এইগুলান দিয়ে খেলার সময় খুব হাত চুলকাইতো। এখন যদি এই সব খাইলে বড় কোনো ক্ষতি হয়, তয় সেই দায়ভার কেরা নিব? আমাদের এক্ষুনি ওদের এই দোকান ভেঙে দিতে হবে। সেটা না হলে মানুষের অনেক ক্ষতি হতে পারে। চলুন চলুন, ওদের মতো বাচ্চাদের আমাদেরকেই ঠিক করতে হবে। এখনই দোকান না ভাঙলে বড্ড দেরি হয়ে যাইব। অনেক মানুষ এগুলো খাইয়া ফেললে তখন বুঝতে যাইব এটার কোনো ক্ষতি নাই, এটা খাইলে কোনো ক্ষতি হইব না। হ্যাঁ, তো কষ্ট করে আমরা সব কাজ করতে গিয়েছিলাম, সব এক নিমিষে শেষ হয়ে গেল। আমরা তো কারো কোনো ক্ষতি করিনি, আর আমাদের খাবার খেয়েও কারো তো কোনো ক্ষতি হয়নি। তাহলে কেন এমন হলো? স্যার, প্রথম দিন আমাদের 500 টাকা লাভ হয়েছিল। আমরা ভাবতেও পারিনি আমাদের বিক্রি এত ভালো হবে, সবাই এতটা পছন্দ করবে এই জিনিসটা। এতগুলো মানুষ খেয়ে দেখলো, যদি কোনো সমস্যা হতো তাহলে তো তারা নিজেরাই আমাকে এসে বলতো। আমি সব বুঝতে পেরেছি, এইসব হচ্ছে ওই বাদল আর খালেকের সাজানো নাটক। ওরা ওদের বিক্রি কমে যাবার জন্য এই ষড়যন্ত্র করেছে, যাতে আমরা কোনোভাবে সফল হতে না পারি, আর ওদের বিক্রি যেন না কমে। আমি পুরো বিষয়টা বুঝতে পেরেছি। তোমরা ষড়যন্ত্রের শিকার হয়েছ। তোমাদের খালেক ও বাদল মিয়া কিছুতেই সফল হতে দেবে না, কারণ তারা এতদিন একচেটিয়ে ব্যবসা করেছে গ্রামের বাজারে। তাদের প্রতিপক্ষ হিসেবে কেউ ছিল না। হঠাৎ করে তোমরা এসে তাদের একদিনের বিক্রি অনেক কমিয়ে দিয়েছ, তাই তারা গ্রামবাসীকে সাথে নিয়ে তোমাদের দোকান ভেঙে দিয়েছে। আমরা এখন কি করব স্যার? আমাদের আর কিছুই করার নেই। আমাদের কি হার মেনে নিতে হবে? আমরা কি কখনোই আমাদের চপের দোকান দিতে পারবো না স্যার? কেন এমন কথা বলছো?
কেন পারবে না বলো তো? অবশ্যই পারবে। হার মানলে হবে না, তোমাদের শক্ত হতে হবে। তোমাদের শক্ত হাতে এই যুদ্ধে জয়ী হতে হবে। তোমরা কোনো অপরাধ করনি, তাহলে কেন তোমরা জয়ী হবে না? বলো বলো। আমাদের কি করতে হবে? কি করলে আমরা আমাদের এই চপের দোকান আবার নতুন করে কোনো ঝামেলা ছাড়াই চালাতে পারবো? বলুন না। আমার মনে হয় কি স্যার, আমাদের সেই মানুষগুলোকে খুঁজে বের করা উচিত যারা আমাদের থেকে প্রথম দিনে অনেকগুলো চপ কিনে খেয়েছে। কারণ যদি কারো সমস্যা হয় তাহলে সেই দিনই হয়েছে, আর আমরাও জানতে পারবো যে কারো কোনো ক্ষতি হলো কিনা। এটাই ঠিক হবে। আমরা একদম সবটাই বুঝতে পারবো, কারো কোনো ক্ষতি হয়নি। আবার আমাদের কাজের কয়েকজন সাক্ষীও পাবো। এই ফুলের বড়া সম্পূর্ণ নিরাপদ। আমি স্বয়ং পরীক্ষা করেছি, আমি নিজে খেয়ে দেখেছি। আর আপনাদের জন্য প্রায় 10-12 জন মানুষ নিয়ে এসেছি, যাদের কোনো সমস্যা হয়নি এই চপ খেয়েও। সবাই যখন কইতাছে তাইলে আজ এইখানেই পরীক্ষা হয়ে যায়। আমরা এইখানে বইসা চপ খাইয়ে দেখবার চাই। আমাগো যদি ক্ষতি হয়, সমস্যা হয়, তাইলে সব দায়ভার মাস্টার মশাইকে নিতে হইব। আর যদি আমাগো কোনো ধরনের সমস্যা না হয়, তাইলে আমরা এই চপের দোকানের পক্ষে সবাই। কেমন? আমাকে একটু সময় দিন, আমরা এক্ষুনি ব্যবস্থা করছি। আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি জানতাম আপনারা একবার হলেও আমার চপ খেতে চাইবেন, তাহলে আমি আগে থেকেই প্রস্তুত করে রাখতাম। এই যে রিনা, আমি আগেই সবকিছু প্রস্তুত করে রেখেছিলাম। সবার সামনে ওনাদের শুধু এটা ভেজে দেখা। এই যে নিন, সবাই খেয়ে দেখুন। একটু সময় অপেক্ষা করুন, দেখুন কারো কোনো ক্ষতি বা সমস্যা হচ্ছে কিনা। এইটা তো খুবই সুস্বাদু। এমন সুস্বাদু চপ কোনোদিনও খাই নাই। আমাদের ব্যবসা এবার বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে রে। কেন যে আমরা প্রথম থেকে ওদের বাধা দিলাম না, আমার আর কিছুই ভাল লাগছে না রে, কিছুই না। ওস্তাদ, আমরা তো আরো অনেক কিছুই বিক্রি করি। আমরা আলুর চপ, সিঙ্গারা, সমোসা আরো কত কিছুই বিক্রি করি। ওরা না হয় ওইটা বিক্রি করুক, সমস্যা কি? চলুন আমরা চপ খাইয়া দেখি একবার। চলেন না দেখি। কি বলছিস তুই? আচ্ছা তাহলে চল, আমরাও চপ খেয়ে দেখি কেমন বানিয়েছে। এত সুস্বাদু কেন বলছে সকলে? চল তো চল তো। আসলেই তো ওদের হাতে তো জাদু আছে। এত সুস্বাদু চপ তো এর আগে কখনোই আমরা কেউ খাইনি। সবাই মিলে মতামত দিল ওদের চপের কোনো সমস্যা নেই। ওরা ওদের দোকানে চপ বিক্রি করতে পারবে, কোনো সমস্যা নেই। এবার তো বাদল ভাইয়ের চপের দোকান ফাঁকা। ওদের মূল উদ্দেশ্য ওদের ব্যবসা দাঁড় করানো, কারো ব্যবসার কোনো ক্ষতি করা না। ওদের একটাই কাজ। কিন্তু কি, দোকানে আরো অনেক ধরনের আইটেম বিক্রি হয়। তাদের দোকান হয়তো সাময়িক সময়ের জন্য একটু ভিড় কম মনে হচ্ছে, কিন্তু কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। আমাদের স্বপ্ন সত্যি হয়েছে, ধন্যবাদ সবাই। আমরা আমাদের এই স্বপ্ন সত্যি করার জন্য অনেক কষ্ট করেছি, আর আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের পরিবারের পাশে দাঁড়ানো, যেটা আমরা করতে পারছি বলে আমাদের মনে হচ্ছে। তোমাদের সবার অনেক ভালো হোক, কারণ তোমরা সবাই একটি ভালো উদ্দেশ্যে এই কাজটা করেছো। বলেছিলাম না বাবা, ভালো কাজ করলে তুমি জয়ী হবেই। কিন্তু ভালো কাজের পথটা একটু কষ্ট হয়। তোমরা চেষ্টা করতে থাকো, একদিন সফলতা আসবেই। মূল কথা, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। সবাই মিলে ভালো কাজ করলে সাফল্য আসবেই। এই যে নবাব পুত্র, এখনো ঘুমিয়ে আসিস যে? বাড়ির কাজ করবে কে? বাপ মরে গিয়ে তো তোকে আর তোর মাকে আমাদের ঘাড়ে ফেলে দিয়েছে। মামি, এমন করে বলো না। আসলে মায়ের খুব জ্বর এসেছিল তো, সারা রাত জেগে মায়ের মাথায় পানি দিচ্ছিলাম। আর ন্যাকামো করতে হবে না, একটু জ্বর এসেছে তাই বলে সারাদিন শুয়ে বসে থাকতে হবে নাকি? শোন ছেলে, যতদিন তোর মা সুস্থ না হবে ততদিন বাড়ির কাজ তুই করবি। ভাবি, ছেলেটা ছোট, ও এত কাজ করতে পারবে না ভাবি। আমি বরং সব কাজ করে দিচ্ছি। না মা, কাল সারা রাত তুমি ঘুমাতে পারোনি। আমি ঠিক সব কাজ করে দেব মামিকে। বাবারে,
এমনিতেই তোর মামা মামি আমাদের থাকতে দিচ্ছে, খেতে দিচ্ছে, আমরা কি বসে খেতে পারি বল? আমি এসব কথা শুনতে চাচ্ছি না, আমি গেলাম তবে। মা, তুমি বারান্দায় বসো, আমি সব কাজ করে দিচ্ছি। কিন্তু কোনো কিন্তু নয় মা, বসো তো। সব কাজ করা শেষ, যাই মায়ের মাথায় একটু পানি দিয়ে আসি। মা, ও মা, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? দাঁড়াও, আমি তোমার মাথায় পানি দিচ্ছি। বাবারে, তুই তো এতটুকু মানুষ, সারাটা দিন কত কাজ করছিস, আমার মাথায় পানি দিতে হবে না, তুই বস দেখি আমার কাছে। আমার মোটেও কষ্ট হচ্ছে না মা, তোমার শরীরটা বড্ড খারাপ। আমি তোমার মাথায় পানি দিয়ে মামার কাছে যাব, দেখি মামা তোমার জন্য একটু ওষুধের ব্যবস্থা করতে পারে কিনা। আর যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে আমাদের এত কষ্ট করতে হতো না। তোর বাবাও মরে গেল, আর তোর চাচারাও আমাদের বাড়ি থেকে বের করে দিল। বলি, এখানে দুই মা ছেলে মিলে কি করা হচ্ছে শুনি? যা, দিল দিল আমার বারান্দাটা শেষ করে দিল। বলি, বারান্দায় যে পানি ফেললি, এটা কি তোর বাপের ঘর? মামি, বারান্দায় তো পানি পড়েনি, দেখো তুমি। তুই আমায় মিথ্যেবাদী বানালি, বাদুর ছেলে। শোন, আজ নদী থেকে মাছ মেরে না আনলে তোদের মা ছেলের কোনো খাওয়া নেই। আর এই যে বলি, সারাদিন তো শুয়ে আসো, তা রান্নাটা করবে কে শুনি? ভাবি, আজ না হয় রান্নাটা তুমি করে নাও না, আসলে মাথাটা বড্ড ব্যথা করছে, বসতেও কষ্ট হচ্ছে। নবাবের বেটির অজুহাত দেখে বাঁচি না। তুমি রান্না করবে না তো তোমার মরা মা এসে করবে নাকি? মেয়েটা আমার কিছুক্ষণের ভেতরই বাড়ি ফিরবে, আমার মেয়ে বাড়ি আসার আগেই যেন রান্নাটা শেষ হয়। ঠিক আছে ভাবি। কি হয়েছে? এখানে এমন চিল্লাপাল্লা হচ্ছে কেন? দেখো না, তোমার বোন আর তার ছেলে আমার সাথে কত খারাপ ব্যবহার করছে। তোমার বোনকে একটু রান্না করতে বলেছি তাই জন্যে। শোন মালতী, তোদের থাকতে দিচ্ছি, খেতে দিচ্ছি, আবার ওষুধ কিনতে টাকাও দেব। তোদের জন্য কি আমি টাকা নিয়ে বসে আছি নাকি? বলি, ঘাস এনেছি, গরুকে খেতে দে তাড়াতাড়ি। আর মালতী, তুইও রান্না করতে যা। ঠিক আছে বাবা, ঠিক আছে। এই নে, তাড়াতাড়ি নদী থেকে মাছ ধরে নিয়ে আয়। মা, আমিও যাবো গোপালের সাথে মাছ ধরতে, আমার মাছ ধরা দেখতে খুব ভালো লাগে। তোকে কাদা পানিতে যেতে হবে না, দেখতে পাচ্ছিস না বৃষ্টির পানিতে চারদিক কেমন পানি থই থই করছে, ভিজলে জ্বর আসবে তোর গায়ে। তবে গোপালকে কেন যেতে দিচ্ছ? ওরও তো জ্বর আসবে। গোপালের চিন্তা তোর করতে হবে না। কিরে, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা বলছি। গোপাল কিছু না বলে একটা ছিপ নিয়ে নদীতে মাছ ধরতে যায়। সে অনেক চেষ্টা করে, কিন্তু একটাও মাছ পায় না। দুপুরের আগে এসেছি মাছ ধরতে, কিন্তু একটাও মাছ পেলাম না। আরে আরে, মনে হচ্ছে এবার ছিপে মাছ বেঁধেছে। ছিপটা টান দেই তো। মাছটা অনেক বড়, মামি দেখলে খুব খুশি হবেন। মাছটা ছাড়িয়ে এবার বাড়িতে চলে যাই। এই বলে গোপাল ছিপ থেকে মাছ ছাড়িয়ে যখন মাছটা পাত্রে রাখতে যায়, তখনই মাছটা হাত ফসকে পানিতে পড়ে যায়। এই যা, মাছ তো পানিতে পড়ে গেল। এখন মামিকে গিয়ে কি বলবো? এদিকে সন্ধ্যা হয়ে এসেছে, এবার বাড়িতে যাই। গোপাল মাছ না পেয়ে যখন মন খারাপ করে চলে আসছিল, ঠিক তখনই সে একটা অসুস্থ টিয়া পাখিকে গাছের নিচে পড়ে থাকতে দেখতে পায়। আহারে, পাখিটা কত কষ্ট পাচ্ছে, মনে হচ্ছে ডালের সাথে আঘাত লেগে ডানা ভেঙে গিয়েছে। পাখিটাকে বাড়িতে নিয়ে যাই। কি রে, এত দেরি হলো কেন তোর? সেই দুপুরের আগে গিয়েছিস, আর এখন এখন তো সন্ধে হতে চললো। এ কি,
পাত্রে তো কোনো মাছ দেখছি না। আসলে মামি অনেক চেষ্টা করেছি, কিন্তু একটাও মাছ পাইনি। একদম মিথ্যে বলবি না। মাছ পাসনি নাকি সব মাছ বিক্রি করে এসেছিস? তবে মাছ বিক্রি করেই পাখি কেনা হয়েছে, তাই তো? বিশ্বাস করো মামি, আমি এই পাখিটাকে কুড়িয়ে পেয়েছি। আমি মাছ বিক্রি করিনি, আমি মাছ বিক্রি করিনি। ভাবি, ছেলেটার কান ছেড়ে দাও না। ও তো বললো সিপে মাছ উঠেনি। বেরিয়ে যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আজ থেকে এ বাড়িতে তোর কোনো জায়গা নেই। আমি কাউকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। ভাবি, এখন তো সন্ধে হয়ে গিয়েছে, ছেলেটা যাবে কোথায়? সেটা আমি বলে দেব নাকি? যেদিন থেকে এই বাড়িতে এসেছো তোমরা, সেদিন থেকে আমার কপাল থেকে সুখ উঠে গিয়েছে। ঠিক আছে ভাবি, আমি আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। ভাবি, তোমাকে আর আমাদের জন্য কষ্ট পেতে হবে না। ফুপি, তুমি গোপালকে নিয়ে কোথায় যাবে? তাছাড়া এখন তো সন্ধে হয়ে গিয়েছে, তোমার শরীরটাও তো খারাপ। তুই চিন্তা করিস না মা, বিধাতা ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। এই বলে মালতী সেখান থেকে গোপালকে নিয়ে চলে যায়। তারা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে। মা, পায়ে খুব ব্যথা করছে, আর যে হাঁটতে পারছি না। এখানে বস বাবা, আজ রাতটা না হয়ে আমরা এই গাছের নিচেই কাটাবো। কিন্তু তোমার তো শরীরটা খারাপ, তাছাড়া এই পাখিটাও যে অসুস্থ, ওর ডানায় একটু তেল গরম করে দিতে হতো যে। কি আর করবি বল বাবা, পাখিটাও যে হতভাগা, এমন জায়গায় এসে পড়লো, না পেলো একটু সেবা, না পারলো কিছু খেতে। তোমরা খুব ভালো, দেখবে তোমাদের ভালো হবে, তোমাদের সব কষ্ট একদিন দূর হয়ে যাবে। এ কি, তুমি দেখছি কথা বলছো টিয়া পাখি? তোমরা ভয় পেও না, আমি কথা বলতে পারি। আমার মালিক আমায় কথা বলা শিখিয়েছে। তোমার মালিক কোথায় আছে? চলো টিয়া পাখি, আমরা তোমাকে সেখানেই দিয়ে আসি। আমি আমার মালিককে হারিয়ে ফেলেছি, জানি না কোথায় আছে। তাকে খুঁজতে খুঁজতেই ডালে বাড়ি খেয়ে আমার ডানাটা ভেঙে গিয়েছে। মন খারাপ করো না টিয়া বন্ধু, আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে, আমাদের বন্ধু হয়ে। আচ্ছা ঠিক আছে বন্ধু। যাই হোক, আমার দেখার সামনে একটা বাড়ি আছে, সেখানে কেউ থাকে না। তোমরা চাইলে সেই বাড়িতেই থাকতে পারো। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। এটা তো খুব ভালো কথা, তবে আমাদের সেখানে নিয়ে চলো পাখি। আচ্ছা চলো তবে। টিয়া পাখি মালতী আর গোপালকে একটা ছোট্ট বাড়িতে নিয়ে যায়। এটাই সে বাড়ি। বাড়িটা অনেক বছর ধরে পড়ে আছে। তোমরা চারদিক পরিষ্কার করে এখানেই থাকতে পারো। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। মা, তোমার শরীর খারাপ, তুমি বসো, আমি চারদিক পরিষ্কার করছি। তুই পারবি না বাবা, আমি তোকে সাহায্য করছি। ঠিক আছে, আর কোনো ভয় নেই মা, এখন থেকে আমরা এখানে থাকতে পারি। বন্ধু দাঁড়াও, তোমার জন্য একটু তেল এনে গরম করে দেই, দেখবে ব্যথা কমে যাবে। কিন্তু তেল কোথায় পাই বাবা? পাশে তো অনেক বাড়ি আছে, গিয়ে দেখি কেউ একটু তেল দেয় কিনা। বলি, বাড়িতে কি কেউ আছেন? তুমি কি ছিলে? তোমাকে তো চিনতে পারলাম না। আসলে আমাদের কোনো বাড়ি নেই, তাই আপনাদের বাড়ির পাশে যে খালি বাড়িটা ছিল সেখানেই থাকছি। বেশ করেছো বাবা। তা তোমার কি কিছু লাগবে? আসলে আমার একটু তেল লাগতো, 2 দিন পর আমি সব শোধ করে দেব। নাও, তোমায় শোধ দিতে হবে না। ধন্যবাদ আপনাকে চাচি, আচ্ছা আসি তবে। গোপাল সেখান থেকে চলে যায়। বাড়ি এসে সে তেল গরম করে পাখিটার ডানায় মালিশ করে দেয়। পরের দিন মা, আমাদের তো খাবার জন্য কিছু জোগাড় করতে হবে, আমি দেখছি কেউ আমাকে কাজ দেয় কিনা। তোর কষ্ট সে আমি আর সহ্য করতে পারছি না বাবা।
কেঁদো না মা, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। বন্ধু, তুমি মায়ের কাছে থাকো, আমি আসি। চাচা, আমাকে একটা কাজ দিন না, মায়ের শরীরটা বড্ড খারাপ, কাল থেকে না খেয়ে আছে সে। এত করে যখন বলছিস, নে, জমির আল কেটে জমিতে সার দিবি, সাথে ঘাস পরিষ্কার করবি, কেমন? ঠিক আছে চাচা। অনেক কষ্ট হয়ে গিয়েছে, না আর না বসলে হবেই না, আমাকে ঘাস পরিষ্কার করে সার দিতে হবে জমিতে। বাহ, খুব সুন্দর করে কাজ করেছিস তো তুই। এই নে টাকা। আমি আসি তবে। গোপাল টাকা নিয়ে বাজারে যায়। সে তার মায়ের জন্য কিছু ওষুধ কিনে, এরপর চাল ডাল কিনে বাড়ি ফিরে আসে। মা, ওষুধটা খেয়ে নাও, দেখবে তোমার জ্বর সেরে যাবে। আমি তোমার জন্য রান্না করে আনছি। আমার জ্বর কম হয়ে গিয়েছে বাবা, আমি রান্না করতে পারবো, তুই বস। এই বলে মালতী রান্না করতে চলে যায়। রান্না করা শেষে যখন খেতে বসে, তখন সেখানে একটা বুড়ি আসে। আমাকে দুটো খেতে দিবি, আমার খুব খিদে পেয়েছে। বুড়িমা, তুমি বরং এই ভাতগুলো খাও, আমি কিছুক্ষণ আগে খেয়েছি তো। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। বাবা, আয়, তুই আর আমি এগুলো খাই। আমি খেয়ে এসেছি মা, তুমি খেয়ে নাও দেখি তাড়াতাড়ি। কিন্তু কোনো কিন্তু নয় মা। আমি জানি তুমি অনেক কষ্ট করে এই খাবারটা জোগাড় করেছো, তুমি যে খাওনি সেটাও আমি জানি। তোমার মন অনেক ভালো বাবা, তাই আমি তোমায় একটা উপহার দিতে চাই। বুড়িমা, আমি তোমাকে খাবার খেতে দিয়ে উপহার নেব, এটা হয় না। পাগল ছেলে, এই নাও, কচু শাকের গাছটা নাও, আমি এটা তোমায় উপহার দিলাম। এই কচু শাক দিয়ে গোপাল কি করবে গো বুড়িমা? এই গাছ লাগালে কিছুদিনের ভেতরে কচু গাছ থেকে আরো অনেক কচু গাছ হবে, যার স্বাদ মাংসকেও হার মানাবে। আর সেই কচু শাক রান্না করে যদি গোপাল বিক্রি করে, তবে তার অভাব থাকবে না। সবাই গোপালের কচু শাক খাবার জন্য পাগল হয়ে যাবে। এই কচু শাক কখনো ফুরবে না, যত কাটবে তত বেশি হবে। তুমি সত্যি বলছো বুড়িমা? হ্যাঁ রে, আমি জানি তোদের অনেক কষ্ট, তোদের সব কষ্ট এই কচু গাছই দূর করে দেবে। আমি আসি তবে। তুমি কচু গাছটা লাগিয়ে দাও বন্ধু। কোথায় লাগাবো কচু গাছ? যা বাবা, দেরি করিস না, আমি ওষুধটা খেয়ে নিই। ঠিক আছে টিয়া বন্ধু, তুমিও আমার সাথে চলো। টিয়াকে নিয়ে গোপাল কচু গাছটা লাগাতে যায়। বলি বন্ধু, বুড়ির কথা মতো তোমার অনেক কচু গাছ রয়েছে, এবার তবে তুমি কচু শাক রান্না করে বিক্রি শুরু করো। টিয়া কিন্তু মন্দ কথা বলেনি বাবা। চল, তাড়াতাড়ি কচু শাক তুলে রান্না করে দিই, আর তুই সেগুলো বিক্রি করিস বাবা। ঠিক আছে মা, আমি তোমাকে সাহায্য করছি। বন্ধু টিয়া, চলো, আমি আর তুমি কচু শাক আর ওই গরম ভাত বিক্রি করে আসি। ঠিক আছে। কচু শাক সাথে গরম ভাত কে খাবে? যে একবার খাবে এই কচু গাছ, তার মুখে লেগে থাকবে সেই স্বাদ। কচু শাক? কচু শাক আবার কেউ বিক্রি করে নাকি? গিয়ে দেখি কেমন খেতে কচু শাক। এই যে ছেলে, আমাদের দুজনকে দাও দেখিনি কচু শাক আর গরম ভাত। তা কত টাকা প্লেট? বেশি দাম নয় কো কাকা, মাত্র 10 টাকা। সত্যিই তো অনেক কম দাম দেখছি। সত্যি তো অসাধারণ খেতে। এত সুস্বাদু কচু শাক তো আমি আগে কখনো খাইনি। তুমি ঠিক বলছো ভাই, এই কচু শাক তো মাংসকেও হার মানিয়ে দেবে।
আমাকে আরো 1 প্লেট কচু শাক ও ভাত দাও তো দেখি। আমাকেও দাও বাবা, এ তো খাবার নয়, যেন অমৃত। গোপাল জামাল ও আকবরকে আরো 2 প্লেট কচু শাক দিয়ে ভাত খেতে দেয়। আস্তে আস্তে কয়েক গ্রাম গোপালের কচু শাকের কথা ছড়িয়ে পড়ে। গোপালের দোকানে কচু শাক খাবার জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে শুরু করে। মা, ভাবছি এবার দোকানটা বড় করে দেব। বুড়িমার আশীর্বাদে এখনকার কচু শাক তো কখনো ফুরায় না, যত রান্না করি ততই বেশি হয়। তুই ঠিকই বলেছিস রে বাবা, প্রতিদিন কত লোক তোর দোকানে কচু খেতে আসে, এতটুকু দোকানে কি আর ভিড় সামলানো যায়? তোমাদের তো এখন আর কিছুর অভাব নেই। তুমি ঠিক বলেছো টিয়া বন্ধু, এখন থেকে কচু শাক বিক্রি করে যে আয় করব তা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেব, যাতে আমার মতো কেউ কষ্ট না পায়। গোপাল বন্ধু, বুড়ির দেওয়াই কচু শাকে যেন জাদু আছে। দেখো তোমার ভাগ্যটা কেমন বদলে গেল। আচ্ছা, তুমি দোকানে যাবে না কচু শাক বিক্রি করতে? হ্যাঁ যাব তো, তুমিও চলো। এখন তো আমি নিজেই রাঁধতে পারি ভাত আর কচু শাক। নে বাবা, তাড়াতাড়ি দোকানে চলে যা। গোপাল তার মায়ের কথা মতো কচু শাক নিয়ে দোকানে চলে আসে, এরপর রান্না করে বিক্রি করতে শুরু করে। গোপাল কিছুদিনের ভেতর বড় একটা কচু শাকের হোটেল দেয়। গোপালের নাম গ্রাম থেকে শহরে ছড়িয়ে পড়ে, আর আস্তে আস্তে গোপাল অনেক ধনী হয়ে যায়। সে গরিব দুঃখীদের নানান ভাবে সাহায্য করতে শুরু করে। রহমত আর তার বউ ভীষণ চিন্তিত। দাওয়ায় বসে আছে দুজনে। আকাশ তখন কালো মেঘে ঢেকে আছে, বৃষ্টি নামবে বলেও এখনো নামেনি। হায় হায়, বাতাস কোথায় চলে গেল? সব বাতাস এই মেঘ কাটিয়ে নিয়ে যা। এমন ঘন কালো মেঘে আকাশ ঢেকে থাকলে যে নদীর পানি আরো বেড়ে যায়। তারপরে মেঘের গর্জন। হায় হায়, কি হবে আমাদের? আমাদের যে সর্বস্ব খোয়াতে হবে। বিলাপ করে কি করবে বউ? নদীর পানি এত বেশি বেড়েছে যে আমাদের ক্ষেতটা এখন নদীর পানিতে মিলেমিশে একাকার। আর কিছুটা বাড়লে গ্রামে পানি প্রবেশ করবে। একই ফসল ভাসছে, এবার নিজেরা ভাসবো। ওগো ওগো, আমার সে বড্ড ভয় করছে। ধীরে ধীরে গড়া এই সংসার পানিতে এমন করে ভেসে যাবে। কিছুটি করে কি এই বান আটকানো যায় না? অসময়ের এক ফড়ি যথেষ্ট বউ। আমাদের এখন কেবল বিধাতাই সাহায্য করতে পারেন, নয়তো না খেয়ে মরতে হবে আমাদের। হায় হায়, চোখের সামনে সব ভেসে যাবে। এই দৃশ্য কেমন করে সইব? ওগো ওগো, আমার সে বুকটা ফেটে যাচ্ছে। বাবু কোথায়? বাবুকে তো সকাল থেকে কোথাও দেখছি না। কোথায় গেল ছেলেটা? দেখো, এখন সময়টা ভালো নয়। ওকে একদম একা বাইরে যেতে দিও না। কখন কি হয়ে যায় বলা তো যায় না। ও তো বাড়িতেই ছিল, হয়তো সিপ নিয়ে বেরিয়েছে। ওগো, তুমি একটু এগিয়ে যাও না, গিয়ে দেখো না ছেলেটা আমার কোথায় আছে। খিদে পেটে পা চলছে না বউ, কিন্তু বাবা তো ছেলেকে না দেখে চুপ করে বসে থাকি কেমন করে? তুমি একটু খাবারের ব্যবস্থা করতে পারবে বউ? পেটে যেন হাজার ইঁদুর লাফালাফি করছে। বিপদের দিনে বুঝি বেশি খিদে পায়। তুমি ছেলেকে নিয়ে এসো, আমি 2 মুঠো চাল আছে ওটাই ফুটিয়ে দিচ্ছি, সাথে নুন আর লঙ্কা। আর কিন্তু কিছু নেই। 2 সপ্তাহ আগে হাট থেকে সর্ষের তেল এনেছিলাম, সব শেষ হয়ে গেছে। না গো, ওই তেলের সিপি উপর করলে 2 ফোঁটা পড়তেও পারে। বেশ, তবে নুন আর তেল মেখে এবেলা খেয়ে নেব। কিন্তু তারপর যে কি হবে? নদীর পানি বেড়েছে, ফসল ডুবেছে, হাতে কোনো কাজ নেই। এটা আমাদের কেমন জীবন বলো তো বউ? আফসোস করো না, জীবন যিনি দিয়েছেন আহারের জোগাড়ও তিনিই করবেন। এখন আর দেরি করো না তো, বাবুটা কোথায় দেখে এসো। হ্যাঁ, এই তো যাচ্ছি। শোনো না, যাচ্ছ যাও, তবে ছেলেটাকে আর বকাঝকা করো না জানো। ও বড় হচ্ছে তো, বন্ধুদের সামনে ওর একটা মান সম্মান আছে তো নাকি? হ্যাঁ গো হ্যাঁ, আমি বুঝি। আমাকে আবার নতুন করে বোঝাতে হবে না। তুমি বরং তাড়াতাড়ি রান্না করো। রহমত ছেলে বাবুকে এদিক ওদিক খুঁজতে শুরু করলো। বেশ কিছু দূর গিয়ে দেখলো
একটা কলা গাছের ভেলায় বসে মাছ মারছে সে। বাবু, হ্যাঁ বাবা, তুমি আবার আসতে গেলে কেন? দেখো না, আমি মাছ ধরতে এসেছি। নতুন পানিতে অনেক মাছ এসেছে। মাছ খেতে তো তুমি কত ভালোবাসো। ঠিক আছে, তা কয়টা মাছ পেয়েছিস দেখি? এখনো একটাও পাইনি বাবা। এই ভেলাটা বানিয়ে আর বড়শি তৈরি করতেই তো সময় চলে গেল। তাহলে বরং এসব এখন বাদ দে, ঘরে চল। তোর মা রান্না করছে, দুটো খাবি চল। এত কষ্ট করলাম আর একটা মাছও না নিয়ে বাড়ি ফিরবো বাবা? মা তো এসব শুনলে খুব হাসাহাসি করবে। সে যা করে করুক, তাতে তোর গায়ে ফোসকা পড়বে না তো। আমি বাজার থেকে তোর জন্য মাছ কিনে আনবো। এখন ঘরে চল। বাবা, মিথ্যে আশা কেন দিচ্ছ? শেষ কবে আমরা মাছ খেয়েছি তোমার মনে পড়ে? কি করব বল, আমরা তো গরিব। আমার সামান্য আয়, স্বাদ থাকলেও সাধ্য নেই রে বাবা। বাবা দেখো, ওই তো একটা মাছ। তুমি একটু অপেক্ষা করো, আমি ওকে ধরে নিয়ে আসি। সাবধানে যাস বাবু, নদীর পানি উত্তাল, এই পানিতে নামলেই বিপদ। কিচ্ছু হবে না বাবা। বাবু পানিতে নেমে একটা ইলিশ মাছ ধরে আনে। দেখো বাবা, বলেছিলাম না কিচ্ছু হবে না। বাহ, মাছটা কিন্তু বেশ বড়। আমাদের তিনজনের ভালো মতো হয়ে যাবে। এই মাথার দিকটা খাবে তুমি, মাঝখানের পেটি খাবো আমি, আর শেষের দিকটা খাবে মা। আজ খুব মজা হবে। ও বাবা, এ মাছের নাম কি গো? আরে বাপ রে, এ তো দেখি ইলিশ মাছ। আহ, কত কাল ইলিশ খাইনি। জানিস বাবা, আমার বাবা মস্ত বড় ইলিশ আনতো। আমার মা সেই মাছ রান্না করত, সারা বাড়ি ইলিশের গন্ধে ভরে থাকতো রে। চলো বাবা, আমরা মাছটা নিয়ে বাড়িতে যাই, মা খুব খুশি হবে। হ্যাঁ বাবু, চল। মাছ নিয়ে বাবা ছেলে খুশি মনে ঘরে ফিরে এলো। ওদিকে ভাত রেঁধে রহমতের বউ অপেক্ষা করছিল। এত দেরি হলো যে? হাই বাবু, তোর জামা কাপড় ভিজলো কেমন করে রে? তোকে তো বারবার পানিতে নামতে বারণ করেছিলাম নাকি? মা, বকো না। বাবা ভালো করে মাথা মুছিয়ে দিয়েছে। এই মাছটা আমি ধরেছি মা, নাও, এটা মজা করে রান্না করো। ইলিশ মাছ? বাহ, কতদিন পর ঘরে ইলিশ এলো। তা হ্যাঁ গো, ভাত রান্না করা আছে, মাছটা কি করে রান্না করব? ইলিশ ভাজা করবো। আহ, কতদিন ইলিশ ভাজা আর ইলিশের তেল পাতে পড়েনি। আহ, কিন্তু ঘরে যে মাছ ভাজার মতো তেলও নেই। পাশের বাড়ি থেকে একটু চেয়ে আনবো। আমরা আনলে পরে ধার শোধ করে দেব। বড্ড মন চাইছে গো, কিন্তু তেল আনার পয়সাও তো আমার কাছে নেই। আচ্ছা, আমি মাছ কেটে যাচ্ছি, দেখি কি করা যায়। তাড়াতাড়ি করো বউ, বড্ড খিদে পেয়েছে। সে আর আমি জানি না, মাছ দেখলে তোমার মাথা ঠিক থাকে না। আমি ব্যবস্থা করছি, তুমিও মুখ হাত ধুয়ে বসো দেখি। রহমত খুশি মনে মুখ হাত ধুতে গেল, আর ওর স্ত্রী গেল পাশের বাড়িতে। কি গো বাবুর মা, তুমি এই অবেলায় আমাদের বাড়িতে? তা কি মনে করে? এই তো বুবু, এলাম। তা তুমি কি করছো? আমার কি আর অবসর আছে গো? এত বড় বাড়ি আমার, সারাদিন শুধু কাজ আর কাজ, জিরাবার একটু সময়ও তো পাই না। তা এত সব পোটলা কেন গো বুবু? তোমরা কি কোথাও যাচ্ছ? শোনো মেয়ের কথা, আরে গ্রামে তো বান এলো বলে ঘরের সব গুছিয়ে পোটলা করে চালায় তুলে রাখবো। পানি এলে আমরাও চালায় উঠে পড়ব। তোমাদের বাধাবাধি শেষ। অবশ্য কি বা রাখবে, আসেই বা কি তোমাদের? তা হ্যাঁ গো, এই অবেলায় কেন এলে বললে না তো? তা আমার আবার মেলা কাজ পড়ে আছে, গল্প করার সময় নেই আমার। আসলে বুবু, আমার ঘরে তেল ফুরিয়ে গেছে, রান্না বসাবো, দেখি তেল নেই। আমাকে একটু তেল ধার দাও না গো, ও হাট থেকে নিয়ে এলেই তোমাকে দিয়ে যাব। তেল? ওরে বাপরে, তেলের তো বেজায় দাম। করবে তো শাক সেদ্ধ,
তাতেও আবার তেল, হেসে বাসি নে বাপু। তোমার ঘরে তেল থাকলে দাও না গো বুবু। বিধাতার দয়ায় তোমার তো কম কিছু নেই, আর আমিও তো ধারেই নিচ্ছি, ফেরত দেব বলে কথা দিলাম। গরিব প্রতিবেশী হলে এক মহাজালা। তুমি দাঁড়াও এখানে, কোনো কিছুতে আবার হাত দিও না জানো। আমি তেল দিচ্ছি, কিন্তু হ্যাঁ, তাড়াতাড়ি ফেরত দিয়ে যাবে। ঠিক আছে বুবু, আমি যত তাড়াতাড়ি পারবো ফেরত দিয়ে যাব। প্রতিবেশী মিতার কটু কথা আজ রহমতের বউ গায়ে মাখল না, কারণ আজ বহুদিন বাদে তাদের ঘরে ইলিশ মাছ রান্না হবে। সে এসে মাছ ভাজতে শুরু করলো। আহ, কি ভালো গন্ধ ছেড়েছে মা! এ মাছের গন্ধেই তো এক থালা ভাত খেয়ে ফেলা যাবে। মাছটাও বেজায় স্বাদের, খেয়ে দেখ না এক টুকরো। এমন মজার মাছ তুই আগে কখনো খাসনি। দেবে এক টুকরো নাকি ভাতের সাথে? ওসব নিয়ে ভাবিস না, 4 টুকরো মাছ হয়েছে। তোর বাবার 1 টুকরো, আমার 1 টুকরো, আর বাকি 2 টুকরো তোর। এখন গরম গরম 1 টুকরো খেয়ে নে তো। দাও তবে। আহ, দেখেই কি সুন্দর লাল করে ভেজেছো। মাছ ভাজা খেতে মজা। সবাই বলে এই কথাই মা, জানো তুমি? কথা না বলে খেয়েই তো দেখ, তোর বাবা অপেক্ষা করছে এই মাছটা ভেজেই খেতে দেব তোদের। নে খা। বাবু 1 টুকরো মাছ ভাজা খেলো। আহ মা, সত্যি ভারী মজা খেতে। এবার চল ইলিশের তেল দিয়ে ভাত মেখে ইলিশ ভাজা দিয়ে খাবি চল। এখানেই দিয়ে দাও বউ, আর যে থাকতে পারছি না। সারা বাড়ি ইলিশের গন্ধে ম ম করছে গো। এখানে খাবে? আচ্ছা বসো। পরিবারের 3 জন সামান্য ভাত ভাগ করে মাছ ভাজি দিয়ে তৃপ্তি করে ভাত খায়। আহ, কতদিন পর পাতে ইলিশ পড়লো। মাছটা খুবই সুস্বাদু ছিল, একেবারে নদীর টাটকা ইলিশ বলে কথা। তাহলে আমি প্রতিদিন মাছ ধরতে যাব। যদি রোজ পাতে মাছ পড়ে, আহ, শান্তি হবে। মাছ আনতে তোর যেতে হবে না বাবু, নদী প্রতি বছর মানুষের প্রাণ নিয়ে শান্ত হয়। তোর কিছু হলে আমাদের কি হবে বলতো? তাছাড়া রাত থেকে 2টো খাবার খাবো, সেই চালটুকুও তো নেই। আহা, রাতটুকু কষ্ট করে পার করো, কাল সকালে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। মিতা বুবুর তেল কিন্তু আগে ফেরত দিতে হবে, নইলে যে মান থাকে না। আচ্ছা ঠিক আছে, তুমি এত ভেবো না। হঠাৎ চারিদিক পানিতে ভেসে গেল। ধীরে ধীরে বাড়তে থাকলো পানির উচ্চতা। রহমত তার বউ আর ছেলে বাবুকে নিয়ে তাদের ঘরে চালে আশ্রয় নিল। হে বিধাতা, হে কি বিপদ হলো! চারিদিকে শুধু পানি আর পানি, তার উপরে বৃষ্টি। হায় হায়, ঘরে চালের উপর পানি এলে আমরা যাব কোথায়? কি করব? আমাদের রক্ষা করো বিধাতা। ভয় পেও না বউ, শক্ত করে চালাটা ধরে থাকো। বাবু, ভয় পাস না বাপ, তোর বাপ আছে তো। পানি বন্দী হয়ে 1 দিন কেটে গেল। উপায় না পেয়ে বৃষ্টির পানি ধরে পান করলো ওরা। পানি খেয়েছে আর খিদে মিটছে না বাবা, আবার পেটে যে খাবার চাইছে। কে আমাদের সাহায্য করবে বাবা? এই দুর্যোগের মধ্যে কোথায় যাব, কেমন করে যাব বলতো বাবা? আর একটু ধৈর্য ধর, কাল হয়তো কেউ আসবে সাহায্য করতে, নয়তো আমাদের উদ্ধার করে নিয়ে যাবে। মিথ্যে আশা দিও না, গরিবের খবর কেউ নিতে আসে না। নিজেদেরটা আমাদের এখন নিজেদেরকেই ভাবতে হবে। তখন ভাসতে ভাসতে বাবুর তৈরি করা কলা গাছের ভেলাটা সেখানে এলো। বাবা দেখো, আমার তৈরি করা ভেলা। চলো বাবা, আমরা এই ভেলায় করে কোনো উঁচু জায়গায় গিয়ে আশ্রয় নেই। শুকনো জায়গায় তো থাকতে পারবো, তাই না? বাবু ঠিকই বলেছে গো, নিচে পানি ওপরে আকাশ, এমন করে আর থাকা যাচ্ছে না। চলো আমরা গিয়ে কোথাও আশ্রয় নেই, তারপর না হয় তুমি একটা কাজের ব্যবস্থা করে নিও। বেশ, তোমরা এত করে যখন বলছো তখন চলো। ভেলায় ভেসে
ওরা একটু উঁচু জায়গায় আশ্রয় নিল। আমি এখানে উনুন তৈরি করি, তুমি দেখো যদি কোনো খাবারের ব্যবস্থা করতে পারো। আমি ভেলা নিয়ে এদিক ওদিক গিয়ে দেখছি। বাবু, তুই তোর মায়ের সাথে থাক। ঠিক আছে বাবা, তুমি সাবধানে যেও। রহমত চলে গেল। ওর বউ জায়গা পরিষ্কার করে থাকার মতো করে গুছিয়ে নিল। পাশেই তৈরি করলো একটা উনুন। সে খড়কুটো গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। বাবু নদীর পাশে বসে মাছের অপেক্ষা করছিল। তখনই সে দুটো জোড়া ইলিশ ধরে ফেলল। হো মা গো, কোথায় যাবে গো? এই যে জোড়া ইলিশ, এত বড় বড় ইলিশ আমি কখনো দেখিনি আগে, কিন্তু এটা কাটবো কেমন করে? মা, ওই দেখো গাছের সাথে কে যেন দা বাঁধিয়ে রেখেছে, ওটা দিয়েই কাটো। আহ, আজ আবার ইলিশ খেতে পারবো গো। আচ্ছা বাবু, বন্যায় তো অনেকেই পানিবন্দী হয়ে আছে। আমরা যদি ইলিশ ভাজা আর ভাত বিক্রি করি তাহলে কেমন হয় বলতো? খুব ভালো হয় মা। বাবার তো কাজ নেই, বাবার তো একটা কাজের ব্যবস্থা করতে হবে। সাথে আমরাও দুবেলা ইলিশ ভাজা আর ভাত খেতে পারবো। তোর বাবা এলে সবটা বুঝিয়ে বলতে হবে। কিছুক্ষণ পর রহমত কিছু চাল, মরিচ, নুন আর তেল নিয়ে ফিরল। নাও বউ, এই পোটলাটা নাও, বিধাতার দয়ায় আজ একটু জুটেছে বউ। কিন্তু তোমার কাছে তো কোনো টাকা ছিল না, এগুলো? আজ এই হাতে দান নিয়েছি গো বউ। মন বাধা দিচ্ছিল, কিন্তু ছেলেটার শুকনো মুখ আমাকে বাধ্য করলো। দেখো বাবা, আমি জোড়া ইলিশ পেয়েছি। আর মা তোমার জন্য একটা নতুন কাজের ব্যবস্থা করেছে। বলো কি গো, সবটা বলো আমাকে তাড়াতাড়ি। রহমতের বউ ভাত আর ইলিশ ভাজি করলো। রহমত আর বাবু সেই খাবার ভেলায় চড়ে বিক্রি করতে গেল। আজ 2 দিন ধরে শুকনো খাবার খেয়ে বেঁচে আছি। ইস, যদি একটু ভাত পেতাম। আমরা খাবার বিক্রি করছি বুবু, আপনি কি খাবার কিনবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কি খাবার আছে? ভাত আর ইলিশ ভাজা। বাহ, বন্যায় ইলিশ ভাজা? দাও দাও, আমাকে 3টে দাও। কাল আবার এসো। তা কত হলো? 500 টাকা। এই নাও। আহ, মজা করে ইলিশ খাবো। একদিনের ইলিশ ভাজা আর ভাত বিক্রি করে ওরা অনেক টাকা পেল। বাহ, এসে অনেক টাকা, আমাদের আর অভাব থাকবে না বলো? এখন থেকে আমি রোজ মাছ ধরবো। বন্যার পানি চলে গেলেও ভাত আর ইলিশ ভাজা বিক্রি চালু করব, কি বলো বউ? সেই ভালো, তবে মাছ কিনে এনো। বাবুকে আমি আর পানিতে নামতে দেব না। তাই হবে। এবার আমাদের দুটো খেতে দাও তো। তোমরা বসো, আমি খেতে দিচ্ছি ইলিশ ভাজা আর গরম ভাত।